আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নেক্সট যেটা পরীক্ষা হায়ার ম্যাথের সাজেশন নিয়ে। আমি ফিজিক্স সাজেশন তোমাদের দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের বলতে কাদের বোঝাচ্ছি, যারা এসএসসি 25 ব্যাচ যাদের পরীক্ষা চলমান আর কি। নেক্সট পরীক্ষা হচ্ছে কি হায়ার ম্যাথ। তো এখানে হায়ার ম্যাথের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। এটা কিন্তু অনেক বন্ধ পাচ্ছ, কিন্তু দেখো আজকে রসায়ন পরীক্ষা হয়ে গেছে, মানে তোমার কী বারে, মঙ্গলবারে, অর্থাৎ গতকাল রসায়ন পরীক্ষা হয়ে গেছে। তো আরও সময় পাচ্ছ তুমি, দেখো বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার এবং শনিবার, 4টা দিন তুমি টাইম পাচ্ছ। হিউজ টাইম কিন্তু, ঠিক আছে? একটু খেয়াল করো। এখন তোমাদের এই টাইমের কথা কেন উল্লেখ করলাম, একটা কারণ আছে কিন্তু। কারণটা আমি প্রথমে বলি, সেটা হচ্ছে এমসিকিউ, হায়ার ম্যাথের এমসিকিউ খুব ভাইটাল একটা জিনিস। হায়ার ম্যাথের এমসিকিউ একটা ভাইটাল জিনিস। কয়টা এমসিকিউ থাকে তোমাদের? 25টা। 25টার জন্য কয় মিনিট? 25 মিনিট। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা যে তোমরা মানে সারা বছর তো এমসিকিউ অনেকেই পড়ো নাই, আমি জানি, গুরুত্ব দাও না, অনেকে গুরুত্ব দাও না, সিকিউ নিয়ে পড়ে থাকো। অনেক মানে দেখা যায় যে অনেক স্টুডেন্টই আসলে এমসিকিউ নিয়ে তেমন একটা কনসার্ন না, মানে তোমার কী বলে এটা, অ্যাওয়ারনেস নাই এমসিকিউ নিয়ে। তবে অন্যান্য সাবজেক্টে এমসিকিউ নিয়ে তেমন একটা না থাকলেও মোটামুটি আনসার বা তুমি করে আসতে পারো 25টা। কিন্তু হায়ার ম্যাথে একটা প্যারায় পড়বা, এটা শিওর থাকো। তো দেখো এই 4টা দিন তোমাদের বন্ধ আছে। আমার সাজেশন থাকবে বা আমার একটা তোমাদের পরামর্শ থাকবে, যারা এমসিকিউ একদমই করো নাই বা কম করছো বা ধরো নাই, তোমাদেরকে আমি বলবো একটা দিন, এই 4 দিনের মধ্যে তুমি একটা দিন অবশ্যই এমসিকিউর জন্য বরাদ্দ রাখবা। কিসের জন্য? এমসিকিউর জন্য কী রাখবা? বরাদ্দ রাখবা। কথা বুঝতে পারছো? কথাগুলো মিলাই নিও। যদি তুমি এমসিকিউ অবহেলা করো, দেখবা যে 25টা আনসার করতে কষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখানে কিন্তু অনেক ম্যাথ করতে হয়, কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো করতে একটু সময় চলে যায়। তো একটু টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। তো দেখা যায় যে অনেক স্টুডেন্টই 25টা আনসার করতে পারে না, বা দেখা যায় লাস্টে গিয়ে কয়েকটা মানে সহজ জিনিস আনতে জায়গা দিয়ে চলে আসতে হচ্ছে। এই জন্য হায়ার ম্যাথে তুমি একদিন বরাদ্দ রাখবা প্র্যাকটিস করতে পারো মতো, একদম প্রতিটা অধ্যায় টাচ করে যাবা, প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস যত বেশি করতে পারবা তত দেখবো তোমার আইডিয়া, মানে দেখবা যে তুমি এটা শর্টকাটলি কীভাবে করতে পারতেছো, এরকম একটা তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে প্র্যাকটিস করতে করতে। তো কয়েকটা জিনিস তুমি দ্রুত করতে পারবা। আর যদি প্র্যাকটিস করে না যাও, তাহলে পরীক্ষায় গিয়ে ধরা খাবা। বুঝতে পেরেছো? তাহলে এই জন্য আমি এটা আগে তোমাদের প্রথমেই শুরুতে আমি কিন্তু এমসিকিউ নিয়ে কথা বলে দিচ্ছি। এবং ওই যে বললাম কয়দিন বন্ধ পাচ্ছ? 4 দিন। তো একটা দিন, যখন একটা দিন তুমি কি রাখবে এখানে এমসিকিউর জন্য অবশ্যই বরাদ্দ রাখবা। এখানে একটা বিষয় দেখো, আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আলাদা করে ক খ পড়তে হয়েছিল না, এখানে কিন্তু ওই বিষয়টা নাই। দেখো জিনিসগুলো বুঝো, ক খ কিন্তু আমাদের ফিজিক্সে ছিল, কেমিস্ট্রিতে ছিল, ফাইন। কিন্তু হায়ার ম্যাথে তার ক খ নাই। হায়ার ম্যাথের 3টা ক খ গ আছে, ওখানে মুখস্থ করার মতো কিছু নাই। ওখানে যেমন জ্ঞান অংশ মুখস্থ করতে হয়, অনুধাবনটাও কিছু জিনিস তোমাকে মনে রাখতে হয়, কিন্তু এখানে এরকম কিছু নাই। ওটার জন্য আলাদা সময় দেওয়ার বিষয় নেই। বুঝতে পারো? ক নাম্বার এটা কিন্তু ম্যাথই দে, ক খ গ 3টাই ম্যাথ সাথে। তাহলে তোমাকে এখানে সময় দিতে হবে কোথায়? এমসিকিউতে। আমি কিন্তু আমার পার্সোনাল স্টুডেন্টদের অলরেডি বলে দিছি, হোয়াটসঅ্যাপে নক করে, যাদের আমি পড়াই। আমার তো টিউশনে অনেকজন পড়ে, প্রায় 5 জন মতো স্টুডেন্ট আছে আমার এই বছর। আমি সবাইকে কিন্তু হোয়াটসঅ্যাপে অলরেডি বলে দিছি যে তোমরা কী করো, এমসিকিউর জন্য একটা দিন বরাদ্দ রাখো। ঠিক আছে? আমি দেখতেছি তো আমার স্টুডেন্ট 2-3 জন অনেক মানে দেখা যাচ্ছে যে এমসিকিউতে আসলে অবহেলা করতেছে। তো প্রতিদিনই দেখা যায় তাদের 3টা-4টা করে ভুল হয়ে যাচ্ছে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি 3টা-4টা করে ভুল হয়ে যায়, হায়ার ম্যাথেতে আরও বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য একটু কনসার্ন, এটা নিয়ে একটু কি থাকো তোমরা, এখন থেকেই সচেতন হয়ে যাও। এই যে তোমার ভিডিওটা হয়তো দেখবা সকালবেলা, মানে বুধবারে সকালে দেখতেছো আর কি। তো তোমরা যে কোনো একটা দিন অবশ্যই কি রাখবা, এমসিকিউর জন্য বরাদ্দ রাখবা। ওই দিন শুধু এমসিকিউ ভালো মতো একদম প্রত্যেকটা অধ্যায় কভার করবা, ভালো মতো প্র্যাকটিস করে যাবা। তাহলে দেখবো যে তোমার জিনিসটা পরীক্ষার হলে খুব কাজে দিবে। ঠিক আছে? এটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম, প্রথমেই এমসিকিউ নিয়ে কথা বললাম, কারণ এটা কিন্তু ভাইটাল হায়ার ম্যাথ এমসিকিউটা। ওকে, তাহলে এখানে 25টার জন্য 25 মিনিট, ঠিক আছে? কিন্তু এখানে এমন ম্যাথ থাকবে করতে 1 মিনিট 2 মিনিট চলে যাবে। তো এটা তুমি আয়ত্তে কেমন আনতে পারবা? প্র্যাকটিস করে আনতে হবে। প্র্যাকটিস করলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে প্রথমবার প্র্যাকটিস করলে যেটা তোমার ধরো 2 মিনিট লাগছে বা 3 মিনিট লাগছে, সেটা তুমি একটু কমায় আনতে পারবা। 10 সেকেন্ড কম লাগতেছে, 30 সেকেন্ড কম লাগতেছে, এভাবে বুঝতে পারবা। বা তোমার মাথায় কিছু আইডিয়া জেনারেট হয়ে যাবে যে এটাকে আমি দ্রুত কীভাবে করতে পারি সেটা। তো এই জন্য
এটা তা আমি বললাম যে একদিন তুমি অবশ্যই রাখো। এরপর তুমি 3 দিন পাচ্ছ, এবার কিসের জন্য? 3 দিন বা 2.5 দিন চিন্তা করো, যেহেতু আমি এটা সকালে দিলে তোমার হয়তো 2.5 দিন বা 3 দিনই ধরো না, তো ওই 3 দিন তুমি সিকিউ প্র্যাকটিস করো, এমনভাবে প্র্যাকটিস করো যাতে 1 নাম্বারও মিস না যায়। দেখো একটা জিনিস শুনো, আমাদের ম্যাথের মধ্যে কিন্তু যেটা জেনারেল ম্যাথ বলা হচ্ছে আর কি, ওখানে চাইতে হায়ার ম্যাথে নাম্বার তোলা সহজ, কারণ ম্যাথে তোমার 7টা সৃজনশীল থাকে। কয়টা? 7টা, যেখানে তোমার সময় থাকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। তো ওখানে দেখা যায় যে জ্যামিতিতে তোমার 2টা জ্যামিতি করতে 50 মিনিট চলে যায়, বা 55 গড়ে 50 মিনিটের উপর, গড়ে 50 মিনিট বা তার থেকেও বেশি লাগে। তো পরীক্ষা অলরেডি দিয়ে দিছো, অনেকে ফুল আনসার করতে পারো নাই, আমি জানি অনেকে আটকাইছো জ্যামিতিতে, সহজ জ্যামিতি আসছে পারো নাই, বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে জ্যামিতি খুব সহজ হয়েছে, মানে একদম যেগুলা মানে বলতে গেলে খুব কমন, এই যে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, এটা দিয়ে দিছে। তারপর 90 ডিগ্রি প্লাস হাফ, ষষ্ঠ অধ্যায়ের, এটা মানে কমন প্রশ্নগুলোই দিছে। তাও দেখা যাচ্ছে স্টুডেন্টরা ফুল আনসার করে আসতে পারে নাই, কারণ টাইম ম্যানেজ করতে পারে না। সেই তুলনায় হায়ার ম্যাথে কিন্তু টাইম ম্যানেজমেন্টে প্যারা কম। কি কম? প্যারা একদমই কম। এখানে জ্যামিতি তেমন নাইও, মানে ধরো তোমার 3টা বিভাগ না, আমি বিভাগ নিয়ে একটা কথা বলি, ধরো 3টা বিভাগ থাকে না, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত, খ বিভাগ হচ্ছে জ্যামিতি, গ বিভাগ হচ্ছে কি ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো জ্যামিতির মধ্যে আমাদের অধ্যায় থাকে কী কী? 3, 4, 11, 12, 13। বুঝো, এখানে 11 থেকে একটা প্রশ্ন ধরা আসবেই, প্রতি বছর আসবেই। আর 11 অধ্যায়টা কিন্তু আসলে জ্যামিতির অংশ হলো, এটা কিন্তু বীজগণিতের মতোই। কিসের মতো? বীজগণিতের মতো। তোমার যদি ভালো মতো প্র্যাকটিস করা থাকে 11.1 থেকে 4-এর মধ্যে তোমার প্রত্যেকটা টপিক যদি টাইপ যদি তোমার কভার করা থাকে, প্র্যাকটিস করা থাকে, অনায়াসে আনসার করতে পারবা, যেভাবে দেখ না কেন প্রশ্ন। এবং আমি তো এটা স্টুডেন্টে বলছি যে 11 অধ্যায়, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে রাখা আছে যে 11 অধ্যায় থেকে তোমার আনসার করতেই হবে, এভাবে তুমি প্রিপারেশন নিবা, এটা ছাড়া যাবে না, বুঝছো? এরপর 12 অধ্যায় ভেক্টর থেকে দেয়, ভেক্টর থেকে কয়েকটা প্রমাণ কমন, ওই যে ত্রিভুজের তোমার কি মধ্যবিন্দু যেটা দিয়ে আছে, তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক ওইটা। তারপর ওই তোমার অনুশীলনের মধ্যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় যোগ করলে, আরটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে যোগ করলে অসমান্তরাল বাহুর, তাহলে এই 3টা প্রমাণ থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসে। এর বাইরে কি আসে? বাহুর মাধ্যমে প্রকাশ, মানে একটা ভেক্টরকে 2টা ভেক্টরের মাধ্যমে প্রকাশ, এগুলোই মানে খুব সিলেক্টিভ টপিক বলতে গেলে। তো 11-12 এটা মেইন টার্গেট। তারপর 3.2 একটু প্যারা দেবে। 3.1 থেকে কিন্তু আমি বলি 3.1-এর একদম যেটা অনুশীলনের লাস্ট প্রশ্ন আছে, 6 নাম্বার নাকি 7 নাম্বার ঠিক মনে নাই, মেবি 7 নাম্বার হবে, মানে সবার লাস্ট যেটা প্রশ্ন ওটা হচ্ছে 3 স্টার। 3.1 থেকে আসলে ওই প্রশ্নটাই বেশি আসে। সাথে আর কি আসে? সাথে কি আসে তোমার ওই উপপাদ্য আছে, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য আছে না, এখান থেকে এটা দেয়, বা ওই তোমার সূক্ষ্মকোণের এবং স্থূলকোণের 2টাই প্রমাণ আছে না, মানে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি আর কি, এগুলা উপপাদ্য 3.3, 3.4 আর 3.5 হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য, এই 3টা। সাথে আর কি আছে? ত্রিভুজের মধ্যমা এবং বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক দিয়ে একটা কি আছে, প্রমাণ আছে, এটা। তাহলে এগুলো থেকেই আসে। আর 3.2টা আমি বলবো ভালো মতো প্র্যাকটিস করা থাকলে দেখে যাবো, আর যদি কেউ এটা আগে থেকে স্কিপ করে রাখো, নতুন করে ধরতে যাবা না, মাথা আওলাই যাবে। তো 3.2 যদি কেউ ভালো মতো আগে করে না থাকো, তাহলে এটা বলবো যে না ধরো, ওটা ছাড়াও তুমি আনসার করে আসতে পারবো, আমি কথা বলতেছি। তো 3.1টা কিন্তু মোটামুটি সহজ, মানে মোটামুটি তুমি কয়েকটা প্র্যাকটিস করে গেলে কম পড়ে যাবে। 3.1 থেকে আসলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এরপর 13 ঘনজ্যামিতি যদি ভালো মতো প্র্যাকটিস করা থাকে, আর 4 থেকে কম আসে, মাঝে খুবই কম, এটা থেকে রেয়ার, খুবই কম আসে, মূলত এই অধ্যায়গুলো থেকে আসে। এবং 11 থেকে মাস্ট থাকে, বুঝছো? 11 থেকে একদম মাস্ট থাকবে, এটা ধরে নিতে পারো। আর 12 থেকে ভেক্টর থেকেও এটা মানে প্রায় 70% প্রশ্ন থাকে ভেক্টরে। তাহলে জ্যামিতি অংশটা নিয়ে একটা কথা বললাম আমি। বীজগণিতে আসলে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে? অধ্যায় কিন্তু অনেকগুলা প্রশ্ন আসে। কোথা থেকে? দেখো, প্রশ্ন আসে হচ্ছে 2 থেকে, প্রশ্ন মানে 2 থেকে, এটা বলতে গেলে একদম 70%। এরপরে প্রশ্ন 5 থেকে আসে না, 6 থেকেও আসে না, 7 থেকে আসে। 7 থেকে আসলে কোনটা? ওই যে কোন শর্ত থাকলে, শর্তটা বের করতে, মানে শর্তটা নির্ণয় করতে পারবে যে কোন শর্ত থাকলে তোমার কি হবে, অসীমিতক সমষ্টি নির্ণয় করা যাবে, বা কোন শর্ত আরোপ করলে তোমার কি থাকবে, ওই ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে। এটা মানে একদম বলতে গেলে কি ধরা প্রশ্ন।
সপ্তমতা থেকে আসলে ওটাই আসে। আর কিছু প্রশ্ন আসে কীরকম, এরকম সমষ্টি দিয়ে, যে 3 + 3 3 + 3 3 3 বা এরকম 5+ এইগুলোই আসে সপ্তমতা থেকে। হয় এটা আসে, না হয় কি আসে ওই অসীমিত সমষ্টির বিষয়টা আসে। আর ক নাম্বারে মাঝে মধ্যে পৌনঃপুনিককে, মানে এরকম পৌনঃপুনিক দশমিককে ভগ্নাংশের তোমার কি রূপান্তর, ধরো এরকম একটা দশমিক দিছে 3.231 এটা দিছে, তাহলে এই যে এই টাইপ কিছু প্রশ্ন থাকে না, এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে। ঠিক আছে, তাহলে এটা ক নাম্বারে আসে এই অধ্যায় থেকে। তাহলে এই অধ্যায় থেকে মূলত এই প্রশ্নগুলোই আসে আসলে, বুঝছো? এখন আসো, তাহলে 7 থেকে প্রশ্ন হয়, তারপর 9 থেকে প্রশ্ন হয়, যে সূচক লগারিদম আছে, এবং 9 থেকে কোন প্রশ্নটা বেশি আসে, লন। এরকম একটা 7 + x 7 - x, এটা কি করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এটা কি করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো। মানে এখানে 7 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, মানে আমি জাস্ট একটা দেখালাম। এই টাইপের এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে এই ফাংশনের। এটা খুব বেশি আসে 9 অধ্যায় থেকে। তার মানে এটা না যে শুধু এটাই আসে, এর বাইরে কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, তবে এই প্রশ্ন একটু বেশি পাবা তুমি, বুঝছো? 9 থেকে, তারপর হচ্ছে 10 থেকে তো আসার পসিবিলিটি অনেক হাই। সেটা হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি, এবং খুব সহজ অধ্যায়। তারপর বীজগণিত আর কি আছে, 2 7 9, হ্যাঁ 1-এর মধ্যে 1 থেকে মূলত 1.2 থেকে আসে, সেট থেকে তেমন প্রশ্ন আসে না, আসে ফাংশন থেকে। বিপরীত ফাংশন নির্ণয় করো, এক কিনা দেখাও ফাংশনটি, তারপরে ফাংশনটি অনটু কিনা, ঠিক আছে, এগুলো দেখাতে বলে। মানে সার্বিক আর কি, সার্বিকের অপর নাম হচ্ছে অনটু ফাংশন। তাহলে এইগুলোই সার্বিক ফাংশন, এক ফাংশন, তারপর কি বিপরীত ফাংশন এবং ডোমেনেন্স, ফাংশনের ডোমেনেন্স, এই টপিকগুলো থেকে 1.2-তে প্রশ্ন আসে। আর মাঝে মধ্যে 1.2 আর 2 অ্যাডজাস্ট করে প্রশ্ন করা হয়, মিলিয়ে প্রশ্ন করা হয়। তাহলে মোটামুটি এই অধ্যায়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। কোন বিভাগে? ক বিভাগে। আর গতে তো 2টাই অধ্যায়, 8 থেকে একটা থাকবে, 14 থেকে একটা থাকবে, এটা ধরা। এখন আসো, তুমি অনেক কিছু স্কিপ করো, কিন্তু এখানে হ্যাঁ আমাদের ভালো আনসার করতে পারবা। দেখো যেমন দেখো 14টা কিন্তু ধরা, এখান থেকে প্রশ্ন আসবে, এবং যেগুলো বুট কোয়েশন আছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করে গেলে তুমি কম পাবা, 100% কম পাবা। বুঝতে পারছো? এখানে আহামরি কঠিন কিছু করার সুযোগ নেই। প্রত্যেকের টপিক, তোমার প্রত্যেকের টাইপ যদি ভালো মতো ক্লিয়ার থাকে, সব সম্ভাবনা থেকে আনসার করা ইজি। তারপর অনেকে 8 ধরতে চায় বা অনেকে করতে চায় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 8টা আসলে স্কিপই করে, কারণ সুযোগ থাকে যখন একটা করে করতে হবে, 3টা বিভাগ থেকে ন্যূনতম একটা করে, তো সবাই করে কি 8টাকে বেশিরভাগই স্কিপ করে। এখন তোমার যদি আয়ত্তে থাকে তুমি স্কিপ করবা না, অসুবিধা কি? তোমার এমনও হতে পারে যে তোমার এখান থেকে তুমি 3টা আনসার করতে পারতেছো, আর 2টা তোমার এখান থেকে কম পড়ছে, আনসার করো। তবে আমি যেটা বলতেছি, ম্যাক্সিমামই দেখা যায় স্টুডেন্টের ক্ষেত্রে, আমি যেটা দেখলাম প্রবণতা, 8টা কিন্তু স্কিপ করতে চাই ত্রিকোণমিতিতে। অনেকে কঠিন লাগে, আসলে কঠিন না, ওটা কঠিন না, মনে করে কঠিনের জন্য কঠিন হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, যদি তোমার ভালো প্র্যাকটিস না থাকে তাহলে স্কিপ করো, অসুবিধা নাই। তুমি আর 4টা এখান থেকে মিলাতে পারবা, ইজিলি মিলাতে পারবা, কারণ এগুলো থেকে ধরার প্রশ্ন। 1.2তে আমি বললাম ডোমেন রেঞ্জ নির্ণয়, তারপর কি বিপরীত ফাংশন নির্ণয়, এক কিনা সেটা দেখাও, তারপর অনটু কিনা, এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন। আর 2টা হচ্ছে বাক্সের উপপাদ্য থেকে প্রশ্ন হয়, তারপর হচ্ছে উৎপাদক উপপাদ্য, সাহায্য ওখানে ওই যে উৎপাদকের বিশ্লেষণ। তারপর একটা সূত্র আছে না এরকম, যে a³ + b³ + c³ - 3abc সমান ½ ইন্টু, এরকম একটা সূত্র আছে। এই সূত্রের প্রয়োগে, মানে এই সূত্র প্রয়োগ করে কিছু ম্যাথ করতে হয়, ওই ম্যাথগুলো দেয়, বুঝছো? সূত্রটা যেহেতু লিখছি, পুরোটা লিখি, a - b² + b - c², বিশেষ করে অনুশীলনী 8 নম্বর প্রশ্নটা, অনুশীলনী 8 9 এগুলো। তারপর হচ্ছে অনুশীলনীর 13 নম্বর সৃজনশীলের গ নাম্বারটা, বুঝছো? এগুলো তাহলে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে পড়াতে 2-3 বছর, অনেক বছর, প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি এই বিষয়গুলো। এইচ এন্ড এভরি টপিক কোথায় কী আছে এটা মুখস্থ। তাহলে এই যে এই সূত্রের প্রয়োগ দিয়ে যে প্রয়োগ করতে হয়, কিছু ম্যাথ আছে, যেমন 8 নম্বর বললাম, ওগুলো পরীক্ষায় দেয়, বুঝছো? কোন অধ্যায় কথা বলছি? 2য় অধ্যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন। কি ভগ্নাংশ? আংশিক ভগ্নাংশ। এটা থেকে তো তোমার কি প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, বুঝছো? প্রায় ধরতে গেলে 60%-এর উপরে বলতে পারো এটা থেকে প্রশ্ন হয়। গ নাম্বারে, কয় নাম্বারে? গ নাম্বারে, সৃজনশীলের গ নাম্বারে থাকে, দেখবা যে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। ওকে,
এখানে 5টা রুলস আছে, রুলসগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, বুঝছো? তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি এগুলোই, আর কিছু একটা দুটো সরল করা আছে যেগুলো পরীক্ষা মাঝে মধ্যে আসে, ওগুলো দেখে নিবা। আর সপ্তম অধ্যায় থেকে অলরেডি বলছি ওই শর্তের অঙ্কগুলো আসে, কোন শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, সাথে ওই 3 + 3 3 + 3 3 3 সমষ্টি নির্ণয় করতে বলে অ্যান্টিপদের, ওটা দেখবা। আর পৌনঃপুনিক দশমিককে ভগ্নাংশে রূপান্তর, এটা ক নাম্বারে দেয়। এরপর 9 অধ্যায়ে ওই যে এই 9 অধ্যায় থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ডোমেইনার্স নির্ণয় করতে বলে, অনেক পরীক্ষায় আসছে দেখবা, দশম অধ্যায়ের সাথে মিলিয়ে আসছে বা সপ্তম অধ্যায়ের সাথে মিলাই এভাবে আসছে। মানে এই 3টা অধ্যায় একত্রিত করে অনেক প্রশ্ন হয়, মানে একটা খ দিছে এখান থেকে, গ দিছে এখান থেকে, বা খ দিছে এখান থেকে, গ দিছে এখান থেকে, এরকম হয়, ঠিক আছে? তো এই প্রশ্নটা দেখবো যে অনেকবার আসছে। সাথে 9 অধ্যায়ে আরও কিছু প্রশ্ন আছে লগ এবং ফাংশন রিলেটেড, ঠিক আছে? তোমার বিশেষ করে সূচকে 9.1-এ 2-3টা ম্যাথ কিন্তু কমন, দেখে যাবা, বোর্ড কোয়েশ্চেন ঘাটলে বুঝতে পারবা, ঠিক আছে? আর দশমে তো দ্বিপদী বিস্তৃতি আছেই, দ্বিপদী বিস্তৃতিতে কমন কি তোমার কি এক্স বর্জিত পথ, এটা বের করতে বলে। তারপর রিসেন্টলি একটা ওই এনের মান নির্ণয়, এটা অনেকে মানে কি কঠিন মনে করে আসলে, বা অনেকের কাছে কঠিন লাগে, এটা একটু প্র্যাকটিস করা যাবা। এনের মান নির্ণয় করতে বলে যে এততম পদ এবং এততম পদের সহগ সমান হলে এনের মানটা নির্ণয় করো। মানে তোমাকে একটা দিয়ে দিবে, রাশি দিয়ে দিবে, উপরে পাওয়ার দিবে এন, তাহলে এনটা তোমাকে নির্ণয় করতে হয়। এইটা একটা অনেকে ঝামেলা মনে হয়, এই জিনিসটা অনেকের কাছে ঝামেলা মনে হয়। যেমন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় এখানে, এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে হয়। এই সূত্রটা অ্যাপ্লাই করে ওই ম্যাথগুলো ওই টাইপ ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে? এবং সেখানে একটু ওই তোমার ফ্যাক্টরিয়ালের বিষয়গুলো বুঝতে হয়, বুঝছো? তো আমি এখানে ডিটেলস বলতেছি না অত কিছু, জাস্ট তাহলে মোটামুটি এই টাইপটা বেশি আসছে কয়েক জায়গায়। তারপর বিস্তৃতি থেকে তো প্রশ্ন আসেই, বুঝছো? মানে এগুলো ধরা কয়েকটা টাইপ, ফিক্সড টাইপ, এর বাইরে কিন্তু আসে না। তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবা, কমন পড়ে যাবে। তো তোমার ইজিলি তুমি এই অন্তত দুইটা যেন আনসার করতে পারো, সেটা মাথায় রাখবা। কোত্থেকে? বীজগণিত থেকে। আর যদি পারো, যদি তোমার দেখতেছো তোমার জ্যামিতিতে একটু দুর্বলতা আছে, বা তুমি 3 পারো না, বা তোমার 12 বা 13 এগুলো তেমন একটা নাই, 11 পারো বা 12 একটু পারো, কিছু মানে ভয় পাচ্ছ, এরকম হলে আমি বলবো তুমি বীজগণিতের উপর একটা ভালো রাখো, 3টা আনসার করতে পারবা। কারণ আমার নিয়ম হচ্ছে একটা করে করলে হচ্ছে, ন্যূনতম একটা করার পর বাকি 2টা তোমার ইচ্ছা মতো, তুমি চাইলে এখান থেকেও 3টা করতে পারো, এখান থেকেও 3টা করতে পারো, অথবা এখান থেকে যে কোনো একটা থেকে একটা করে এখান থেকে একটা করতে পারো, এটা তোমার ইচ্ছে। এখন তোমাকে বুঝতে হবে তোমার স্ট্যান্ড কোথায়, তোমার শক্তি কোথায়, তুমি কোনটা বেশি পারো, সে অনুযায়ী তুমি প্রিপারেশনটা নাও। আর যেটা একদম করো নাই আগে, ধরো কেউ 8 করো নাই বা কেউ 13 করো নাই, বলবো যে এটা নতুন করে করার কোনো দরকার নেই। যেগুলো করা আছে 3 দিন সেগুলোর উপর ভালো মতো পেয়া দাও, প্রিপারেশন নাও, ভালো মতো প্র্যাকটিস করো, এনাফ। 3 দিন ওই টপিকগুলোর উপর ভালো মতো কি নাও, প্রিপারেশন নাও। তাহলে একদিন রাখবা এমসিকিউর জন্য, আবার কথা শোনো, একদিন রাখবা ফুল এমসিকিউর জন্য, বারবার বলতেছি, নাহলে তুমি ধরা খাবা। যারা তো পরে আসছো তাদের জন্য অসুবিধা নাই, যারা এমসিকিউ শুরু থেকে তেমন গুরুত্ব দিয়ে পড়ো নাই, এমসিকিউকে অবহেলা করছো, ইগনোর করছো, তারা এমসিকিউটা একটু সময় দিয়ে পড়ো, অবশ্যই পড়ো একদিন একদম। আর বাকি 3 দিন সময় নষ্ট করবে না। দেখো বন্ধ আছে বলে পড়বো আর কি পরীক্ষার আগের দিন বা তার আগের দিন, এরকম করলে নাম্বার ভালো হবে না। তোমার টার্গেট রাখতে হবে যাতে হায়ার এমএতে তুমি 100 পাও। 100 বলতে আসলে এমসিকিউ ভুল হতে পারে, মানে ধরো সিকিউতে 50-50, এটা যাতে তোমার মিস না হয়। হায়ার ম্যাথের নম্বর তোলা খুবই সহজ, ম্যাথের তুলনায় অনেক বেশি সহজ, এবং কমন ফেলানোও সহজ। কয়েকটা টপিক যে বললাম, এই টপিকগুলো তুমি খুলে দেখো না, বোর্ড কোয়েশ্চেন খুলে দেখো যে এগুলো থেকে আসছে ঘুরে ফিরে, বুঝতে পারছো? আর 11-এর মধ্যে 11.4টা এখান থেকে বিভিন্ন মারপেজ দিয়ে প্রশ্ন হয়, প্রশ্নের ভাষা বুঝতে হবে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কথা। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে সিকিউ কীভাবে প্রিপারেশন নিবা, আর পরীক্ষা হলে দেখো এখানে ম্যাথের মতো টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত ভয় নেই, কারণ এখানে 2 ঘন্টা 35 মিনিট 5টা, হিউজ টাইম পাবা। অনেকে দেখবো যে অনেক আগে শেষ হয়ে গেছে, যদি প্রশ্ন খুব সহজ হয়ে যায় আর কি। আশা করতেছি প্রশ্ন সহজ হবে ইনশাল্লাহ। তাহলে খুব বেশি সহজ হয়ে গেলে দেখবো যে 2 ঘন্টার মধ্যেই শেষ, কমন পড়ছে সব। তো তোমাকে আমি বলতেছি না 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এটা বলতেছি না, কিন্তু আসলে অনেকে শেষ হয়ে যেতে পারে সহজ হলে আর কি। তো এখানে তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে আস্তে একদম 2 ঘন্টা 35 মিনিট পুরোটাই ইউজ করে তারপর বের হওয়া যায়। 1 মিনিটও তুমি কি করবে না, মানে ফাস্ট হওয়ার চিন্তা করবে না, একদম বেশি স্লো না বেশি ফাস্টও না, একদম হিসাব করে তোমার সুন্দর মতো প্রত্যেকটা এবং রিভিশন দিবা। প্রত্যেকটা করার পরে তোমার আনসার করার পরে রিভিশন করবা,
ভালো মতো, দেখবো যে কোথাও প্লাস মাইনাস ভুল হয়েছে কিনা, বা হয়ে যেতে পারে হায়ার ম্যাথে। তোমার দেখো হায়ার ম্যাথ মানে আসলে কঠিন না, হায়ার ম্যাথ এটাতে ম্যাথের ল্যান্ডগুলো বড় হয়, মানে ল্যান্দি ম্যাথ হয়। জেনারেল ম্যাথের তুলনায় হায়ার ম্যাথের ম্যাথগুলো একটু ইউজুয়ালি ল্যান্দি হয়। তো ল্যান্দি হতে গেলে দেখা যায় যে মাঝখানে একটা প্লাস মাইনাস এদিক ওদিক হলে, বা একটা সংখ্যা এদিক ওদিক হলে দেখা যাবে পুরো ম্যাথটা ভুল হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটু তোমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে তোমাদের মোটামুটি আমি একটা হায়ার ম্যাথ প্রস্তুতি কীভাবে নিবা বা সাজেশন টাইপ যা দরকার, যে যে কথাগুলো বলা উচিত সেগুলো আমি তোমাদের বললাম। এখন ভালো মতো কাজে লাগার সময়গুলো ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ খুব ভালো একটা এক্সাম দিতে পারবা। তো সে অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, সময়গুলোকে ইউটিলাইজ করো, অবহেলা করিও না। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করতেছি সবাই দারুণ এক্সাম দিবা, এবং এক্সাম দিয়ে আমাকে কী দিবা, ভালো নিউজ দিবা যে পরীক্ষাটা ভালো হয়েছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।